জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি মোর্শেদ মিয়াজি। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী কি কর্মসূচি রয়েছে, এছাড়া নয়াপল্টনে দলীয় কার্যালয়ের পরিস্থিতি কি জানাবেন আমাদের? মোর্শেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু প্রবেশ করেছেন এই যে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে, এবং প্রবেশের পরপরই দলীয় প্রধান তারেক রহমান দলের যে নির্বাচিত এমপিরা রয়েছেন, দলের যে শীর্ষ নেতারা রয়েছেন এবং সরকারের মন্ত্রী যারা প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি অংশের সাথে কিন্তু বৈঠক করছেন এখন। এই বৈঠকটি মূলত দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে যে ধরনের নির্দেশনা, সেই নির্দেশনা ভিত্তিক একটি বৈঠক চলছে ভেতরে আমরা জেনেছি। এবং দলের কার্যক্রম কিন্তু মূলত সরকারে আসার পর থেকে যে দীর্ঘ সময় বলতে গেল 1 মাসে যে সময়টি পেয়েছেন তা তিনি কিন্তু নানা ধরনের যে প্রতিশ্রুতি রয়েছিল নির্বাচনের আগে জনগণকে দেয়া, সেই ধরনের কার্যক্রম করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন থেকে শুরু করে নানা কর্মসূচি কিন্তু তিনি বাস্তবায়ন করেছেন। এর পরবর্তীতে সাধারণভাবে কিন্তু দলের বিষয়টি চলে আসে এবং সেই প্রত্যাশার কথাই আমাদেরকে এই যে হাজারো নেতাকর্মীর যে জনস্রোত রয়েছে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী গেল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের যে ভঙ্গুর অবস্থা, নানা দমনপীড়ন, হামলা মামলার যে বিষয়গুলো রয়েছিল সেই বিষয়টিকে কাটিয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো যেগুলো রয়েছে তাদের ঢেলে সাজাবেন এবং এর মধ্যে দিয়ে একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আগামীর বাংলাদেশে বিএনপি জানান দিতে চায় যে তাদের অবস্থান। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে দলীয় কার্যালয়ের যে দোতলার বেলকুনি রয়েছেন সেই বেলকুনি থেকে যে জনস্রোত অপেক্ষা করছে সেই জনস্রোতের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে প্রধানমন্ত্রী এবং সেই অপেক্ষাতে রয়েছে সবাই। মোর্শেদ, তো এই ছিল দলীয় কার্যালয় থেকে বর্তমান অবস্থা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। এদিকে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ এবং চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সরকারি দলের সংসদীয় সভায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময়ে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বরং কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ইতোমধ্যে 2 লাখ টন তেলবাহী জাহাজ ঘাটে পৌঁছেছে এবং আরও 2 লাখ টন তেল বোঝাই জাহাজ দেশে আসার পথে রয়েছে। তিনি বলেন, কিছু মিডিয়া অতি উৎসাহী মানুষ এবং চোরাচালানকারীদের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করছে বা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সভায় ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্যবৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। সামনের দিকে দেখি কিভাবে পরিকল্পনা করা যায়, আর যাতে জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সীমিত সরবরাহ, রেশনিং পদ্ধতি এবং দীর্ঘ অপেক্ষার কারণে ফিলিং স্টেশন থেকে শুরু করে ডিপো সবখানেই তৈরি হয়েছে চাপ আর অসন্তোষ। সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা তেল ডিপোতে জাহাজ ভিড়লেও চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ার অভিযোগ লরি চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হতে যাচ্ছে তাদের।
যা প্রভাব ফেলছে সরবরাহ চেইনের পুরো ব্যবস্থায়। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র। অনেক পাম্পে তেল না থাকায় বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম, আবার কোথাও সীমিত আকারে দেওয়া হচ্ছে জ্বালানি। এতে রাইড শেয়ারিং চালকসহ পেশাদার চালকদের জীবিকায় পড়েছে নেতিবাচক প্রভাব। যদিও সরকার বলছে জ্বালানির মজুদ ও সরবরাহ স্বাভাবিক, তবে বাস্তব পরিস্থিতি সামাল দিতে তদারকি জোরদার এবং প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিড়ম্বনা তো অবশ্যই। 3 দিন পরে আজকে পাইছি 13,500 3 পদ মিলায়া। কোটা সিস্টেম জেনে ডেলি টিপ মারি এনে সপ্তাহে 1 দিন 2 দিন গেল ওই আধা ঘন্টার ভিতরে তেল নাই আর সব মারামারি লেগে যায়, কাজে ধরা লেগে যায়। গতবার মাছ মারছে যা পাতাম তার 3 ভাগের 1 ভাগ পাই। পাম্প চলে 2 ঘন্টা। তেল সরবরাহ না থাকায় বন্ধ রাজধানীর একাধিক ফিলিং স্টেশন, খোলা পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আফজাল, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? তেল পেতে একটি যানবাহনকে কত সময় অপেক্ষা করতে হচ্ছে জানাবেন। মুর্শেদ, আমি দুপুর থেকেই উত্তরা, শাহবাগ, তেজগাঁও সহ বিভিন্ন অঞ্চলের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে ছিলাম এবং দেখেছি সবখানেই যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিশেষ করে দীর্ঘ সারি রয়েছে বাইক যেই স্টেশনগুলোতে, অর্থাৎ যেখানে পেট্রোল এবং অকটেন যে লাইনে বিক্রয় হচ্ছে সেখানে সারিটা বেশি দীর্ঘ। এছাড়া একটু কম দীর্ঘ রয়েছে ডিজেলের সারিতে, অর্থাৎ ডিজেল চাহিদা মাফিক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এখানে যারা কর্মরত রয়েছেন স্টেশনগুলোতে। তবে বাইকের যারা বাইকার তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে তারা বলছেন যে সারাদিনের ক্লান্তি শেষে যখন তারা বাসায় যাবেন সেই মুহূর্তে আবারও তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা করা তাদের জন্য বাড়তি ভোগান্তি হচ্ছে। তবে একটা বিষয়, দুপুরে যেই সময় তারা অপেক্ষা করছিলেন 1 থেকে 1.5 ঘন্টা, সেই তুলনায় এই বিকেল নাগাদ এসে অপেক্ষা কিছুটা কম হচ্ছে বলে জানিয়েছেন। এদিকে পাম্প কর্মচারীরা জানিয়েছেন তাদের যেই ধরনের চাহিদা থাকে ডিপো থেকে সেই অনুযায়ী পাচ্ছেন না। কিছু কিছু পাম্পে প্রতিদিন 2 থেকে 3 লরি পেট্রোলের চাহিদা থাকে, সেখানে আজকে তারা 1টা বা 2 লরি পেয়েছেন। স্বাভাবিকভাবেই তারাও দিতে পারছেন না, এরকম একটু সংকটের কথা জানিয়েছেন। তবু বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে তেলের কোনো সংকট নেই। তারপরেও মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা সেটাতে সংকট স্থায়ী হতে পারে বা তেলের মূল্যে প্রভাব পড়তে পারে, এমন একটা আশঙ্কা থেকে আসলে যার 1 লিটার প্রয়োজন তিনিও 2 লিটার নিচ্ছেন, যার 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 প্রয়োজন কম তিনিও একটু চেষ্টা করছেন আর একটু বেশি নিয়ে রাখার যে কোনো পরিস্থিতির প্রস্তুতি হিসেবে। এজন্য আসলে ভিড়টা একটু বেশি বলে জানাচ্ছেন এখানে যারা কর্মরত রয়েছেন তারা। তো মোর্শেদ, এই ছিল তেজগাঁও থেকে সবশেষ। তেজগাঁওয়ে তেল সরবরাহের সফরে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। নবীন পুলিশদের সততা, দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করারও আহ্বান জানান তিনি। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার 43তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের পেচুয়া বাহিনী নয়। এর আগে তিনি অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। 43তম বিসিএস পুলিশ ব্যাচে এবার 66 জন পুরুষ ও 6 জন নারী সহ মোট 72 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এর সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। গণ অভ্যুত্থান বড় অর্জন, তবে অর্জনগুলোকে স্বাধীনতার সঙ্গে সমান করে ফেললে তা বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অংশ বাদে 99 ভাগ অসচ্ছল।
তাদের বিভিন্ন দাবি দাবার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে সরকার করবে। তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো? মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে 40 দিন পর কাল খুলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে স্কুল সহ ঢাকা উত্তরে মশক নিধন অভিযান শুরু করেছে ডিএনসিসি। সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে ফগিং, পানিতে গাপ্পি মাছ ছাড়া সহ মশা প্রতিরোধী নানা কার্যক্রমে অংশ নেন। স্কুল কলেজগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেখান থেকেই তাদের মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে, তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। এই 536টি স্কুল আছে, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। কর্মস্থলে ফিরতে নদী বন্দরে বাড়ছে ভিড়। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, নদী পথে যাত্রী সেবা কেমন দেখছেন, আর নিরাপত্তা কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? মোর্শেদ, একটু জানিয়ে রাখি, আজ ঈদের শেষ ছুটির দিনে কিন্তু যারা কর্মস্থলের যাওয়ার মানুষ রয়েছে কিংবা যাত্রী রয়েছেন তারা কিন্তু ছুটছেন, এবং বরিশাল নদী বন্দরে আমরা বিকেল থেকেই কিন্তু সেই ভিড়টি লক্ষ্য করেছি। এবং গতকালকের তুলনায় ভিড় কিছুটা কম হলেও আজকেও কিন্তু বরিশাল নদী বন্দরে বেশ ভিড় রয়েছে। এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নজরদারি রেখেছেন, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তারা তদারকি করছেন কোনো লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে বরিশাল থেকে ছেড়ে না যায়। এবং এই মুহূর্তে যদি টার্মিনালের চিত্র আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে নদীবন্দরে এখনও বেশ যাত্রী রয়েছে, চাপ রয়েছে, এবং সেই যাত্রী চাপ মেটানোর জন্যই কিন্তু বরিশাল নদীবন্দর থেকে আজকে 10টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং এছাড়াও ঝালকাঠির একটি লঞ্চ বরিশাল ঘাট দিয়ে তারপরে কিন্তু সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এবং লঞ্চগুলোর চিত্র যদি বলি, লঞ্চগুলোতে কোনো কেবিন কিন্তু ফাঁকা নেই, শতভাগ কেবিন বুকিং হয়েছে বলে জানিয়েছে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে। এবং যারা ডেক শ্রেণীর যাত্রী রয়েছেন তারা কিন্তু বিকেল থেকে এই লঞ্চগুলোতে ভিড় করছেন, এবং টার্মিনালে লোকজন কম থাকার কারণ হচ্ছে বিকেল থেকেই যেহেতু লোকজন টার্মিনালে উপস্থিত হয়েছেন, সে কারণে তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চগুলোতে অবস্থান করেছেন। তারপরও ডেকে যে জায়গা রয়েছে সেই জায়গায় সংকুলন না হয় তারা কিন্তু লঞ্চের সামনের যে অংশ রয়েছে, এছাড়া কেবিনের 2 ভাগে যে অংশ রয়েছে সেই অংশও কিন্তু তারা অবস্থান করছে। এবং এই মুহূর্তে দেখছেন বরিশালের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনিও কিন্তু বরিশাল নদীবন্দর পরিদর্শন করতে এসেছেন, এবং এখানে আসলে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা তদারকি করছেন, যাতে কোনো ধরনের কোনো যাত্রীর ভোগান্তি না হয়, সে কারণে প্রতিনিয়তই আমরা দেখছি যে তদারকি করছেন। এবং শেষের দিনে এখনও কিছুটা ভিড় রয়েছে বরিশাল নদীবন্দরে। তো বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোর্শেদ। বরিশাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের সফর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। কক্সবাজারের নাফ নদী থেকে 3টি নৌকা সহ 13 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলার চর সংলগ্ন নাইক্ষংদিয়া এলাকায় মাছ শিকার সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানায় টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান। বিজিবি জানায় 3টি নৌকা সহ 13 জেলে মূলত মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে তাদের আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি।
এসব জেলেকে আলোচনার মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান বিজিবি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছে। অন্যদিকে তেহরানে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি পারমাণবিক কেন্দ্র ও ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে খোদ্দাব হেভি ওয়াটার স্থাপনার পাশাপাশি আর্দাকান ইয়েলো কেক উৎপাদন কেন্দ্রে হামলা হলেও সেখান থেকে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি। এই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 2 সিনিয়র কমিউনিকেশন কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে একাধিক ড্রোন হামলায় কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দরের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও রাডার সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েত নিউজ এজেন্সি। এদিকে ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্ববাজারে লাগামহীন অপরিশোধিত তেলের দাম। আজও ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম ওঠানামা করছে $100 উপরে। সরবরাহ ঘাটতি ও দাম বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা প্রকট হচ্ছে। তেলের জন্য এক প্রকার হাহাকার দেখা দিয়েছে বিভিন্ন দেশে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তো আছেই, বোতল গ্যালন নিয়েও তেলের পাম্পে ভিড় করছেন ভারতসহ অনেক দেশের মানুষ। যদিও ভোক্তা সন্তুষ্টির কথা চিন্তা করে ইতোমধ্যেই জ্বালানি তেলে আবগারি শুল্ক কমিয়েছে ভারত সরকার। আর জ্বালানির দাম ভোক্তাদের নাগালে রাখতে 56 বিলিয়ন রুপির ভর্তুকির ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পেট্রোলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন থাইল্যান্ডের কৃষকরা। জ্বালানি খাতে জরুরি অবস্থা চলছে ফিলিপিন্সে। জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার পাশাপাশি ক্রীড়া কার্ডও প্রদান করা হবে। সোমবার এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দেশের 495টি উপজেলায় নতুন ক্রীড়া কর্মকর্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে নতুন কুড়ির মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভার অন্বেষণ করা হবে বলেও জানিয়েছেন আমিনুল হক। জাতীয় ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় পর্যায়ে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বিশেষ করে আমাদের বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতা মানে ক্রীড়া বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।